প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম মুকুন্দ চক্রবর্তীর কালকেতু উপাখ্যান নিয়ে। ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনায় আমি কালকেতু উপাখ্যানের বেশ কয়েকটি পর্ব পাঠ করেছি ও আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ পড়ব ফুল্লরার প্রতি কালকেতু পর্ব থেকে। গত আলোচনায় আমরা দেখেছি যে কালকেতু শিকার থেকে ফিরে আসার সময় গধিকা রূপী দেবীকে ধরে নিয়ে আসে এবং সেই গধিকা রূপী দেবী যখন দেবীর মূর্তিতে আবির্ভূত হয় তখন একটা ঝামেলা বাঁধে ফুল্লরার এবং কালকেতুর মধ্যে। তো সেই ঝামেলা বাঁধার পর যখন কালকেতু ফুল্লরাকে বলে যে আমি আসলে এমন কোনো রূপসী মেয়ে আমি আনিনি, আমি গধিকা নিয়ে এসেছিলাম বন থেকে, এর বেশি আমি কিছু জানি না। তো এরপর থেকে আমাদের এই পর্ব শুরু। পর্বের নাম হচ্ছে ফুল্লরার প্রতি কালকেতু। কালকেতু ফুল্লরাকে বলছে, শোনো শোনো আলো প্রিয়ে বচন আমার, আমার যেমন মতি গোচর তোমার, কৈশোর সময়ে বিভা কহিনু তোমারে, মোর ভালো মন্দ তুমি জানো হো অন্তরে, পরের রমণী দেখি হেট করি মাথা, তবে কেন এত মোরে বলো কটু কথা। অর্থাৎ যদিও দেবী তার ঘরে এসেছে এবং একটি সুন্দরী মেয়ের রূপ ধরেছে, কিন্তু ফুল্লরা বিষয়টিকে সহজে মেনে নিতে পারছে না। ফুল্লরা ভাবছে যে কালকেতুই বোধহয় কোনো একটি মেয়েকে নিয়ে এসেছে দ্বিতীয় বিবাহ করার জন্য, ফুল্লরাকে ইগনোর করে। তো এটা ভেবে ফুল্লরার একদমই মন খারাপ, কালকেতুকে যাচ্ছে তাই বলছে। তো কালকেতু তখন ফুল্লরাকে বলছে যে দেখো, তুমি তো আমাকে চেনো, আমি অতি ভালো একজন স্বামী, ভালো একজন পুরুষ, আমি এতটাই ভালো যে আমি পরের স্ত্রী দেখে মাথা নিচু করে চলি, আমার দৃষ্টি অত্যন্ত সৎ, তাহলে তুমি আমার উপরে এত রাগ কেন করছো? আমি আসলে সত্যি করে বলছি, আমি সেই মেয়েটিকে চিনি না, জানি না, আমি সেই মেয়েটিকে আনিনি। কোথা না দেখিলে কন্যা পরম রূপসী, নিঃশ্বাসে মলিন কেনে কইলে মুখ শশী, সেই কন্যা দেখা বারে পারো যদি মোরে, জীবন বোধিব তার জুরি এক স্বরে। বলছে যে তুমি কোথায় না কোথায় একটা রূপসী মেয়ে দেখে তুমি আমাকে দোষ দিচ্ছ। ঠিক আছে, তুমি যদি আমাকে সেই মেয়েটিকে দেখাতে পারো, অর্থাৎ তুমি সেই মেয়েটি, যে মেয়েটি এরকম উল্টো পাল্টা কথা বলছে, তুমি সেই মেয়েটির সামনে আমাকে নিয়ে যাও, আমি একটা স্বর মেরে মেয়েটার জীবন বধ করব, অর্থাৎ তাকে মেরে ফেলব। যদি দেখাইতে নারো পরম সুন্দরী, তোমার উচিত শাস্তি করিব বিচারি। বলছে যে তুমি যদি সেই মেয়েটিকে না দেখাতে পারো, তাহলে তোমার এই যে এক নাটক করতেছো, সেই নাটকের উচিত শাস্তি আমি তোমাকে দিব। পশরা চুবরি পাখি লইল ফুল্লরা, ছাড়িলেন গোলাহাট তুলিয়া পশরা, আগে আগে চলিলা ফুল্লরা নারীজন, পশ্চাতে চলিলা কালু হাতে সরাসন, নিজ নিকেতনে গিয়া দিল দর্শন, দেখিতে পাইল দুই অভয় চরণ, ভাঙ্গা কুড়া ঘর খানি করে ঝল বল, কোটি চন্দ্র প্রকাশেছে গগন মণ্ডল, গান্ডিবান এরিবীর হইল নতিমান, অম্বিকা মঙ্গল কবি কঙ্কনে গান। তো ফুল্লরা এবং কালকেতু যখন সেই হাটি থেকে চলে আসলো, দুজনের মন খারাপ। ফুল্লরা কালকেতুকে দুশ্চরিত্র ভাবছে, আবার এদিকে কালকেতু আরেকটি চ্যালেঞ্জ করেছে ফুল্লরাকে। তো এরকমভাবেই দুজনে যখন মন খারাপ করে বাসায় এলো, বাড়িতে ঢুকেই তো তাদের চোখ একদম চড়ক গাছ। ভাঙা কুড়ে ঘরটি এরকমভাবে ঝলমলো ঝলমলো করছে, যেন মনে হচ্ছে যে আকাশ থেকে কোটি কোটি চন্দ্র এ ঘরে এসেছে। তখন কালকেতু এবং ফুল্লরা এগুলো দেখে একদম বিস্মিত হয়ে গেল। এই হচ্ছে ফুল্লরার প্রতি কালকেতু পর্ব। আমরা এখন দেখব চণ্ডীর প্রতি কালকেতুর উপদেশ। কালকেতু বলছে, আমি বেদ নিচ জাতি, তুমি রামা কুলবতী, পরিচয় মাগে কালকেতু, ত্রিভুবনে এক ধন্যা, কিবা দেব দ্বিজ কন্যা, বেদের মন্দিরে কিবা হেতু। কালকেতু বলছে যে আমি বেদ, আমি নিচু একটা জাতি, আর তুমি কোথাকার কোন কুলবতী একজন মেয়ে, তুমি চলে এসেছো। যদিও কালকেতু এখন বুঝতে পারিনি যে আসলে দেবী। তো কালকেতু তখন আবার বলছে যে আমি হলাম নিচু জাতি, আমি বেদ, আমি শিকার করে খাই, শিকার করে বেড়াই, শিকার করে জীবিকা নির্বাহ করি, আর তুমি কোথাকার কোন কুলবতী, তো তোমার পরিচয়টা আমাকে দাও, তুমি কেন আমার এই মন্দিরে বা আমার এই বাড়িতে তুমি এসেছো। শোনো শোনো জিজ্ঞাসি তোমারে, যে রূপ যৌবন তুমি,
তেজি নিজ বন্ধু স্বামী কি কারণে অক্ষটের ঘরে। বলছে যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দাও। তো এইরকম যৌবন তোমার, তো এই যৌবন তুমি এই যৌবনকে পাত্তা না দিয়ে তোমার নিজ বন্ধু বা তোমার স্বামীকে ফেলে তুমি কি কারণে আমার ঘরে এসেছ। অক্ষটে হিংসকরার চৌদিকে পশুর হার, শ্মশান সমান যে স্থান, কহি আমি সত্যবাণী, এই ঘরে ঠাকুরানী প্রবেশে উচিত হয় স্নান। তেজিয়া ব্যাধের বাস, চল বন্ধু জনপাশ, থাকিতে থাকিতে দীননাথে, যদি আইসে কাল নিশা, লোকে গাবে অপযশা, রজনী বঞ্চিলে কার সাথে। তো কালকিতু বলছে আবার সেই মেয়েটিকে বলছে, অর্থাৎ দেবীকে বলছে যে আমি তোমাকে সত্য করে বলছি, আমার এই ঘর এর গরিব হলে কি হবে, চতুর্দিকে পশুর হাড় দেখা যাচ্ছে, যেহেতু আমি শিকারী, আমি পশু শিকার করে এনে এখানে পশু কেটে মাংসগুলো বাজারে বিক্রি করি, তো আমার এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘর দেখতে হলেও এটি কিন্তু অত্যন্ত পবিত্র। কেমন, এখানে কেউ যখন তখন প্রবেশ করতে পারে না, একদম স্নান করে শুচি হয়ে অর্থাৎ পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আমার ঘরে প্রবেশ করতে হয়। আর তুমি কোত্থেকে কিভাবে এলে, একদম ঠাস করে আমার ঘরে বসে আছো তুমি। হ্যাঁ, তো শোনো, আমি তোমাকে বলছি এখনো রাত হয়নি, সূর্য থাকতে থাকতে এখান থেকে বের হও, বের হয়ে তোমার যেখানে ইচ্ছা চলে যাও। যদি রাতটা এখানে কাটাও তাহলে কিন্তু একদম কালকে সকালে মানুষজন খারাপ ভাববে, আমাকে খারাপ বলবে, তোমাকে খারাপ বলবে, তো দরকার নেই, তুমি বিদেয় হও। কিবা পথ পরিশ্রমে আইলা দিকের ভ্রমে, আবাস ছাড়িয়া এই স্থান, চলো বন্ধুগণ পথে, ফুল্লুরা চলুক সাথে, পিছে লইয়া যাব ধনুর্বাণ। বলছে যে তুমি পরিশ্রম করে কত দূর থেকে এখানে, হয়তোবা তোমার ভুল হয়েছে, ভুল করে এখানে চলে এসেছো, তবে চিন্তার কিছু নেই, তুমি আমার সাথে চলো, ফুল্লুরার সাথে চলো, তোমার কোনো ভয় নেই, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি পেছন পেছন ধনুর্বাণ নিয়ে যাব। আর কালকে তোর ধনুর্বাণের সামনে দাঁড়ায় এরকম সাহস এই জগতে কারো নেই। যেমন তিলক পানি তেমনি অসত্যবাণী, সত্যবাণী তিলক চন্দন, অভয়া চরণে চিত, রচিল নূতন গীত, চক্রবর্তী শ্রী কবি কঙ্কন। তো কালকে তো বলছে যে আমি সত্যি সত্যি কিন্তু বলছি, তুমি এখান থেকে বের হও। তো এই সমস্ত কাহিনী আমাদেরকে শ্রী কবি কঙ্কন গিয়ে শোনালেন। এ হচ্ছে চণ্ডীর প্রতি কালকেতুর উপদেশ। আমরা এখন দেখব দেবীর প্রতি কালকেতুর ক্রোধ। মনোব্রত করি যদি রইলা ভবানী, ঈষৎ কুপিত বীর জোরে দুই পানি, বুঝিতে না পারি গো তোমার ব্যবহার, যে হও সে হও গো আমার নমস্কার। ছাড়ো এই স্থান মাগো, ছাড়ো এই স্থান, আপনি রাখিলে রহে আপনার মান। অত্যন্ত মূল্যবান একটি কথা, যে আপনি রাখিলে রহে আপনার মান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কালকেতু খুবই রেগে গিয়েছে দেবীর প্রতি। আসলে কালকেতু তো জানে না যে সে একজন দেবীর সামনে দাঁড়িয়ে আছে, বা দেবী তার বাড়িতে ছদ্মবেশে এসেছে। অনেক কথা বলার পরও সেই মেয়েটি কোনো কথা বলছে না, একদম চুপ করে রয়েছে। তো তখন কালকেতু রেগে গিয়েছে, রেগে গিয়ে বলছে যে আমি 2 হাত জোর করে বলছি মা, তুমি যেই হও, তুমি চুপ করে থেকো না, তুমি এখান থেকে বের হও। আমি তোমার ব্যবহার বুঝতে পারছি না, তুমি যাচ্ছ না, কিছু বলছো না, আসলে তুমি কি চাও, তুমি এখান থেকে বের হও, আমি নমস্কার করছি, তুমি প্লিজ এখান থেকে বের হও, তুমি এই জায়গাটা ছাড়ো, আমি খুবই চিন্তিত, আমার এরকম সমস্যা হচ্ছে, তুমি এখান থেকে বের হও। তখন বলছে যে যদি তুমি নিজের সম্মান নিজে বজায় না রাখো তাহলে তোমাকে কেউ সম্মান করবে না, অতএব আপনি রাখিলে রহে আপনার মান। একেলা যুবতী তুমি ছাড়ো নিজ ঘর, উচিত বলিতে কেন না দেহ উত্তর, বড়র বহুরি তুমি বড় লোকের ঝি, বুঝিয়া ব্যাধের ভাব তোমার লাভ কি। বলছে যে তুমি একলা মেয়ে, নিজে ঘর ছেড়ে এসেছো, তো তুমি এখন আমার ঘর ছেড়ে দাও, তুমি কিছু বলছো না, কোনো উত্তর দিচ্ছ না। হ্যাঁ, তুমি বড়লোকের বউ, বড়লোকের বেটি, সেটা আমি বুঝতে পারছি, তোমার গায়ে এত দামি দামি গহনা, কিন্তু আমার মতো একজন নগণ্য মানুষ, ব্যাধ শিকারী, এর সাথে তোমার কিসের, মানে বুঝতে পারছি না যে আমার সাথে এরকম করে তোমার কি লাভ হচ্ছে। শতেক রাজার ধন আভরণ অঙ্গে, ভয় হীনা হইয়া ভ্রম কেহ নাহি সঙ্গে, চোরখণ্ড হইতে মাতা নাহি কর ভয়, চরণে ধরিয়া বলি ছাড়হ নিলয়। বলছে যে শত শত রাজার বিভিন্ন নামি দামি অলঙ্কারে তোমার অঙ্গ সজ্জিত, তো তুমি এরকম এত গহনা নিয়ে তুমি ভয়হীনাভাবে, মানে নির্ভয়ে তুমি রাস্তাঘাট হেঁটে বেড়াও, ভ্রমণ করে বেড়াও, মানে তুমি কাউকেই ভয় পাও না, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। হিত উপদেশ বলি শুনো গো বিচার, শিয়রে কলিঙ্গ রাজা বড়ই দুর্বার,
এতেকো বচন যদি না দিলা উত্তর, ভানু সাক্ষী করি বীর জুড়িলে স্বর। এখন তো কালকিতু তাকে ভয় দেখাতে পারছে না, মানে কালকিতু তাকে কোনোভাবেই কিছু করতে পারছে না। তখন কালকিতু যে কলিঙ্গ রাজা আছে পাশে তার ভয় দেখালো যে তুমি কিন্তু জানো না তুমি কোথায় এসেছো, আমার বাড়ির পাশেই কিন্তু কলিঙ্গ রাজ্য, কেমন সে কিন্তু মারাত্মক রকমের খারাপ লোক, সে যদি জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ করে ফেলবে। এই কথা বলার পরও যখন সেই মেয়েটি মানে দেবী কোনো কথা বলছে না, তখন কালকিতু একদম রেগে আগুন হয়ে তার যে স্বরটা সেই স্বরটা হাতে নিল। ছাড়িতে ছাড়িতে বান নাহি ছাড়ে বীর, পুলকে পুরিত তনু চক্ষে বহে নীল। তখন আমরা দেখতে পাচ্ছি যে কালকিতু যখন সেই মেয়েটির দিকে স্বর নিক্ষেপ করবে, ধরে আছে, সে ছাড়বে 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 কিন্তু ছাড়তে পারছে না। তখন তার চোখ দিয়ে মানে কেমন পানি বের হচ্ছে, মায়া লাগছে। সরাসনে আকর্ণ পুনিত কইল বান, হাতে স্বর রহে যেন চিত্রের নির্মাণ। নিবেদিতে মুখে নাহি নিঃস্বরে বচন, বল বুদ্ধি হত হইল আক্ষুটি নন্দন। নিচে চাহে ফুল্লরা হাতের ধনুস্বর, ছাড়াইতে নারে স্বর হইল ফাঁপর। অর্থাৎ তখন তো কালকেতু এরকমভাবে স্বরটি ধরে রয়েছে যেন মনে হচ্ছে যে কোনো একজন চিত্রকর বুঝি চিত্র আঁকিয়েছে একটি। তো এরকমভাবে ফুল্লুরা দেখতে পাচ্ছে যে তার মুখে কোনো কথা নেই, একদম স্থির হয়ে স্বরটি ধরে রয়েছে। এই হচ্ছে দেবীর প্রতি কালকেতুর ক্রোধ পর্বটি। এরপর আমরা দেখব দেবীর পরিচয় প্রদান পর্ব, অর্থাৎ এই পর্বে দেবী তার পরিচয় প্রদান করবেন যে সে হচ্ছে দেবী। শরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে, করুণা করিয়া মাতা বলে ধীরে ধীরে, শুনো শুনো মোর বাক্য বীর কালকেতু, খণ্ডাবো তোমার দুঃখ আইনও তার হেতু। তো যখন দেবী দেখছে যে কালকেতু একদম স্বরটি হাতে নিয়ে স্থির দাঁড়িয়ে আছে, তার চোখের পলক পর্যন্ত পড়ছে না, অর্থাৎ কালকেতু নিজেই দ্বিধার মধ্যে পড়ে আছে যে সে কি ছাড়বে নাকি ছাড়বে না, সে কি মারবে নাকি মারবে না, এরকম একটা দোটানার মধ্যে পড়ে একদম স্তম্ভিত হয়ে রয়েছে। তো এই অবস্থা দেখে দেবী বলছে যে এই কালকেতু শোনো, তুমি আমার কথা শোনো, আমি তোমার দুঃখ খণ্ডন করতে এসেছি হে, তুমি আমার কথা শোনো। আইনু পার্বতী আমি তোরে দিতে বর, বর মাগো কালকেতু তেজ ধনুস্বর। বলছে যে আমি পার্বতী, আমি দেবী দুর্গা, আমি দেবী চণ্ডী, আমি তোকে বর দিতে এসেছি রে, তুই আমার কাছে বর চা, এই ধনুস্বর এগুলো ফেলে দে, ফেলে আমার কাছে তুই বর চা, কি চাস চা, যা চাবি তাই পাবি। মানিক অঙ্গরি লহ সপ্ত রাজার ধন, ভাঙ্গাইয়া বসাহ রাজ্য গুজরাট বন। বলছে যে হিরে মানিক জহরত সব নিয়ে 7 রাজার ধন আমি তোকে দেব, তুই সেগুলা ভেঙে বিক্রি করে তুই এই গুজরাট বন কেটে একটি রাজ্য প্রতিষ্ঠা করবি। বসাইতে জনে তুই দিবে গরু ধান, পালিবে সকল প্রজা পুত্রের সমান। এমনও শুনিয়া বীর চণ্ডীর বচন, জোর হাত করিয়া করেন নিবেদন। তো বলছে যে আমি তোকে সব কিছু দেব, তুই নিজেকে রাজ্য প্রতিষ্ঠা করবি, সে রাজ্যের সকল প্রজাকে তুই তোর পুত্রের সমান দেখবি। এই কথা শুনে বীর কালকেতু 2 হাত জোর করে দেবীর কাছে নিবেদন করছে। হিংসামতি আমি ব্যাধ অতি নীচ জাতি, মোর ঘরে কি কারণে আসিব পার্বতী। আদ্যশক্তি বট যদি নগেন্দ্র নন্দিনী, নিবেদি তোমার পদে জুড়ি 2 পানি। নিজ মূর্তি ধরিলে প্রবোধ পায় মনে, যেই রূপে লোক তোমা পূজয় আশ্বিনে। শুনি সেই মূর্তি ধরে ভকত সদয়, অম্বিকা মঙ্গল কবি শ্রীমুকুন্দ কয়। অর্থাৎ সেই মেয়েটির কথা শুনে কালকেতু এখনও একটু সংশয়ের মধ্যে আছে যে সামনে দাঁড়িয়ে থাকা রূপবতী কন্যাটি যা বলছে তা সত্য কিনা। তো এটা দেখার জন্য কালকেতু আবার বলছে যে দেখো মা, দেবী আসবে আমার ঘরে সেটা কি করে হয়, আমার মতো নিচু শ্রেণীর একজনের ঘরে দেবী আসবে সেটা বিশ্বাস হয় না। তবে তুমি যদি সত্যি দেবী হয়ে থাকো তাহলে তুমি তোমার নিজের মূর্তি ধরো, যে মূর্তিতে মানুষ তোমাকে পূজা করে। তখন এই কালকেতুর কথা শুনে আমরা দেখতে পাই একদম শেষে ভগবতী অর্থাৎ দেবী চণ্ডী তার নিজ মূর্তি ধারণ করলো, অর্থাৎ দেবীর যে মূর্তি সেই মূর্তি ধারণ করলো। এই হচ্ছে দেবীর পরিচয় প্রদান। এরপর আমরা দেখব মহিষমর্দিনী রূপ ধারণ।
অর্থাৎ দেবীর যে রূপ সেই রূপ ধারণ করলো, সেটি হচ্ছে এই পর্ব। মহিষমর্দিনী রূপ ধরণে চণ্ডিকা, অষ্টদিকে শোভা করে অষ্ট যে নায়িকা। সিংহ পৃষ্ঠে আরোপিলা দক্ষিণ চরণ, মহিষের পৃষ্ঠে বাম পদ আরোপণ। বাম করে মহিষাসুরের ধরি চুল, ডানি করে তার বুকে আঘাতিল শূল। অর্থাৎ একদমই যে দেবী চণ্ডীর যে রণমূর্তি, মহিষমর্দিনী রূপ, সেই রূপটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তার নিজের যে রণমূর্তি সেটি ধারণ করে সিংহের উপরে বাম পা দিল, তারপর মহিষের পিঠে ডান পা দিল। এরকমভাবে সে বাম হাতে মহিষাসুর অর্থাৎ মহিষরূপী যে অসুর তার চুল ধরে ডান হাত দিয়ে তার বুকে শূল নিক্ষেপ করলো। চারিদিকে লম্বমান শোভে জটাজুট, গগন মণ্ডলে লাগে মাথার মুকুট। বাম ভাগে কার্তিক দক্ষিণে লম্বোদর, বৃষ আরোহণে শিব মাথার ওপর। দক্ষিণে জলধি সুতা, বামে সরস্বতী, আনন্দে পূরিত দেবগণে করে স্তুতি। অঙ্গদ কঙ্কন জুতা, হইলা 10 ভুজা, যেই রূপে অবনী মণ্ডলে লইলা পূজা। তো এখানে দেবীর যে আসল মূর্তি সেটি দেখানো হয়েছে, যে তার দেবীর বাম পাশে কার্তিক এবং ডান পাশে লম্বোদর আছে। এরপর বৃষ আহরণ করে শিব মাথার উপরে চলে এসেছে, তারপর হচ্ছে গিয়ে সরস্বতী তার বামে চলে এসেছে। এরকমভাবে আরও বিভিন্ন দেবদেবী তার আশেপাশে চলে এসেছে। এরপর সে 10 ভুজা অর্থাৎ যেরকমভাবে মানুষজন তাকে পূজা করে সেই রূপে চলে আসলো। পাশাঙ্কুশ খটাঙ্গ খেটক সরাসন, বাম 5 হস্তে শোভে 5 প্রহরণ। অসি চর্ম শূলশক্তি শেল করস্বর, 5 অস্ত্র শোভিত দক্ষিণ 5 কর। তপ্ত কলধৌত যিনি বরণের আভা, ইন্দিবর যিনি 2 লোচনের শোভা। শশীকলা শোভে তার মুকুটভূষণ, সম্পূর্ণ শারদ শশী যিনিয়া বদন। দেখিয়া চণ্ডীর রূপ ব্যাধের নন্দন, ভয়ে কম্পমান তনু মুদ্রিত চেতন। কালু কালু বলিয়া ডাকেন মহামায়া, শ্রীকবি কঙ্কন গান মোরে কর দয়া। অর্থাৎ দেবী সেই পূজার রূপ ধারণ করলেন, অর্থাৎ যেই রূপে মানুষজন তাকে পূজা করে। এরকমভাবে দেবীর 10 হাতে যে 10টি জিনিস থাকে সেই জিনিসগুলির কথা এখানে বলা হয়েছে। তো এই সমস্ত দেখে তো কালকেতু একদম ভয়ে অস্থির। সে ভয়ে কাঁপতে 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 তার একদম চোখ কেমন বুজে আসছে, তার দেহ কেমন নেতিয়ে পড়ছে। তো এইগুলো দেখে দেবী কালু কালু বলে কালকেতুকে ডাকতে লাগলেন। এই হচ্ছে মহিষমর্দিনী রূপ ধারণ পর্ব। এরপর আমরা দেখব কালকেতুর ধন প্রাপ্তি পর্ব, অর্থাৎ দেবী তার নিজস্ব রূপ ধারণ করেন এবং কালকেতুকে, যে কারণে তিনি এখানে এসেছেন কালকেতুকে সম্পদশালী করার জন্য। তো এখন আমরা দেখব এই পর্বে যে কালকেতুকে কিভাবে তিনি ধন সম্পদ দিচ্ছেন। মূর্ছিত দেখিয়া বীরে বলেন ভবানী, মূর্ছাতে যে উঠো পুত্র তেজিয়া ধরণী। ওঠো ওঠো ফুল্লুরা বলেন মহামায়া, বিনাশ করিব দুঃখ তোরে করি দয়া। অর্থাৎ তো এই দেবীর আসল রূপ দেখে কালকেতু এবং ফুল্লুরা দুজনেই অজ্ঞান হয়ে গেছে। তো তাদেরকে ডাকছে মহামায়া অর্থাৎ দেবী চণ্ডী, দেবী দুর্গা তাদেরকে ডাকছে যে এই ওঠ ওঠ, তোরা মূর্ছা থেকে ওঠ, আমি এসেছি তোদের দুঃখ দূর করার জন্য। দেবীর বচনে ওঠে ব্যাধের কোঙর, সম্মুখে রহিল বীর জুরি 2 কর। প্রদক্ষিণ করি বীর করে নমস্কার, ফুল্লুরা সুন্দরী দেয় জয় জয়কার। কৃতাঞ্জলি করিয়া বলেন বীরবাণী, তেজ ভয়ঙ্কর মূর্তি নগেন্দ্র নন্দিনী। এতক বচন যদি বলে মহাবীর, দেখিতে দেখিতে হইল পূর্বের শরীর। কালকেতু তারপর সেই মূর্ছা থেকে উঠে 2 হাত করজোর করে নমস্কারের ভঙ্গিতে দেবীর সামনে বসে রইল, আর হচ্ছে এদিকে ফুল্লুরা দেবীর জয় জয়কার করতে লাগলো। তো তখন কালকেতু বলছে যে ঠিক আছে মা, আমি তো ভয় পাচ্ছি, তুমি এবার দয়া করে তোমার সেই এই আসল মূর্তি ত্যাগ করে একজন সুন্দর একজন মানুষের রূপ ধারণ করো। তখন কালকেতুর কথা শুনে দেবী তার যে দেবী মূর্তি রয়েছে সেই মূর্তিটিকে ছেড়ে সে পূর্বের যে সুন্দরী একজন মেয়ের রূপ ধরেছিল সেই রূপে চলে আসলেন। অভয়া দিলেন তারে মানিক অঙ্গুরি, লইতে নিষেধ করে ফুল্লুরা সুন্দরী। তো দেবী প্রথমেই একটি মানিক খচিত একটি আংটি কালকেতুকে দিতে চাইছে,
মানে সাধছে। তো তখন ফুল্লুরা নিষেধ করছে যে না না নিও না, কারণ ফুল্লুরা একটু চালাক মানুষ, সে সম্ভবত সে ভেবেছে যে হয়তোবা দেবী তার লোভ পরীক্ষা করছে যে সে আসলে নিতে চায় কি না, এরকমভাবে হয়তোবা কালকিতুকে সে বিভিন্নভাবে পরীক্ষা করছে, অথবা আরও কী কারণ হতে পারে জানি না। তো ফুল্লুরা বলছে যে তুমি এটি নিও না, একটি অঙ্গরে নিলে হবে কোন কাম, সারিতে নারিবে প্রভু ধনের দুর্নাম। ফুল্লুরার অভিলাষ বুঝিয়া পার্বতী, আর কিছু ধন দিতে চণ্ডী কৈলামতি। ও আমি বুঝতে পেরেছিলাম যে হয়তোবা ফুল্লুরা কালকিতুকে হয়তোবা লোভী ভেবে, যে হয়তোবা দেবী কালকিতুকে পরীক্ষা করছে যে কালকিতু লোভী কিনা, এজন্যই মানিক খচিত একটি আংটি তাকে সারছে যে তুমি নিও না। আমি তো প্রথমে ফুল্লুরাকে অত্যন্ত ভালো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখি যে এটা হচ্ছে আরেক চিজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল্লুরা যখন দেবী কালকিতুকে একটি আংটি সারছে দিতে চাইছে, তখন ফুল্লুরা বলছে না না একটি নিও না। কেন? যে একটি নিলে কোনো কাজ হবে না, আমাদের যে অভাব, একটিতে কাজ হবে না, তখন আরও দুর্নাম হবে যে কি দিয়েছে দরকার নেই, একটি দরকার নেই। তো এই অভিলাষ অর্থাৎ ফুল্লুরা আরও চাচ্ছে। ফুল্লুরা মতিগতি বুঝে দেবী বললেন ঠিক আছে চলো আমার সাথে, আমি তোমাদেরকে আরও প্রচুর ধন দিব। চণ্ডিকা বলেন বাছা লহ শিকা ভার, লহ ঝুরি কোদালি খন্তা খরধার। তো দেবী বলছেন কালকিতুকে যে বাবা বেশি বেশি করে ঝুরি নিয়ে আসো, কারণ আমি তোমাদেরকে যে ধন দেব তোমরা হাতে করে নিয়ে আসতে পারবে না। ঝুরি নিয়ে আসো, শিকা ভার নিয়ে আসো, খন্তা, সকল কিছু নিয়ে এসো। কোদালি খন্তা মাতা নাহি কোনিয়রে, তুমি আজ্ঞা দিলে ধন খুঁড়িব চিয়ারে। অভয়ার সঙ্গে বীর করিলা গমন, দারিম্ব তরুর তলে দিলা দর্শন। এইখানে কুরহ এখনই পাবে ধন, এমন শুনিয়া বীর হরষিত মন। তো কালকিতু বলছে দেবীর কথা শুনে যে মা আমার কাছে তো কোদাল খন্তা নাই, তবে আমি তুমি যদি আমাকে আজ্ঞা দাও তাহলে আমি আমার নিজ হাতে এই মাটি খুঁড়তে পারবো, সমস্যা নেই। তখন এই সমস্ত বলে কালকিতু দেবীর পিছু পিছু গেল। তো দেবী তাকে ডালিম গাছের তলে নিয়ে গেল, বলল যে এখানে তুমি খুঁড়ো, এখানে খুঁড়লে অনেক ধন পাবা। তো এই কথা শুনে কালকিতুর মন খুশি হয়ে গেল। খুঁড়িতে খুঁড়িতে বীর ধনের লাগ পাইল, লোহার শিকল ধরি ঘরারে তুলিল। তুলিয়া বান্ধিল বীর সপ্ত ঘরা ধন, চণ্ডীর সম্মুখে রাখে ব্যাধের নন্দন। যে সে মাটি খুঁড়ে কালকিতু 7টি ঘরা পেল। ঘরা হচ্ছে গিয়া মানে কলসি টাইপের কিছু, সম্ভবত যে আমরা যে রূপকথার গল্পে পড়েছি যে মাটি খুঁড়তে খুঁড়তে এক কৃষক একটি কলসি, স্বর্ণের কলসি বা পিতলের কলসি পেল। কলসির মধ্যে দেখলো যে রাশি রাশি স্বর্ণের টাকা। তো এরকম কিছু হয়তোবা যে কলসি টাইপের কিছু হবে, যে 7টি ঘরা, বড় বড় কলসি টাইপের কিছু, যে এরকম 7টি ঘরা সে সম্পদ পেল। সে 7 ঘরা সম্পদ মানে ধন সে ওখান থেকে উঠিয়ে দেবীর সামনে রাখলো। একবার নিয়া যায় 2 ঘরা ধন, ফুল্লুরা ভাঁড়ের সঙ্গে করিলা গমন। ধন রক্ষা হেতু মাতা বৈশে তরুতলে, ফুল্লুরা রহিলা ঘরে ধন করি কোলে। আরবার নিল বীর 2 ঘরা ধন, দেখি হরষিত হইলা ফুল্লুরার মন। যে এরকমভাবে যেহেতু 7 ঘরা ধন, তো 2 ঘরা 2 হাতে করে নিয়ে কালকিতু ঘরে রেখে আসছে। এই ধন মানে গাছের তলে এই যে ঘরাগুলো, যেই ধনগুলো রয়েছে এগুলো পাহারা দিচ্ছে দেবী চণ্ডী, এবং ঘরের মধ্যে পাহারা দিচ্ছে ফুল্লুরা, অর্থাৎ সেই ধনগুলোকে জড়িয়ে বসে আছে। এরকমভাবে সে আবার নিচ্ছে কালকিতু ধনগুলো 2 ঘরা করে। পুনরূপী মহাবীর দ্রুত গতি যায়, 2 দিকে 2 ঘরা ধন যে বসায়। একে ঘরা অবশেষে দেখি মহাবীর, নীতি নারে ডেরি ভার হইলা অস্থির। মহাবীর বলে মাতা করি নিবেদন, চাহিয়া চিন্তিয়া দেহ 1 ঘরা ধন। যদি বা চণ্ডিকা ধন না দিবে অপর, 1 ঘরা ধন মাতা নিজ কাখে কর। এমন কালুর বাক্য শুনি মহামায়া, ধন ঘরা কাখে করি বীরে কইল দয়া। হারুন কিসিঞ্জারের একটা ভিডিও দেখেছিলাম অনেক আগে। তো সেই ক্লাসের মধ্যে ছাত্রদের নাম হাজিরা করার সময় এক ছেলে বলে যে স্যার আমার বাসায় ডাব আছে, একদম টাটকা ডাব, আপনি খাবেন না আগে? তো বললে যে ঠিক আছে চল গিয়ে দেখি। তো গিয়ে দেখে অনেক লম্বা একটি গাছ। এখন এই গাছের মধ্যে
এখন ছাত্র ছিল ওই হারুন কিসিঞ্জার থেকেও চালাক। সে ফুসলিয়ে ভাসলিয়ে লোভ দেখিয়ে বিভিন্ন কথার জালে ফেলে হারুন কিসিঞ্জারকেই সেই ডাব গাছে উঠিয়ে ডাব পাড়ায়। ডাব পাড়ার পরে দেখা গেল ওই ছাত্রটি ডাবটি খেয়ে ফেলেছে। তো এরকম আর কি। কাল কিন্তু যখন যেহেতু 7 ঘোড়া ধন সে 2 বার গিয়েছে এসেছে, এতে 4 ঘোড়া ধন ঘরে সে নিয়েছে, 8 থাকে 3 ঘোড়া। তো সে যখন 2 ঘোড়া 2 হাতে নিল তখন দেখে যে 1 ঘোড়া পড়ে রয়েছে। তখন মাকে বলল, মানে দেবীকে বলল যে মা, তুমি যদি একটু কষ্ট করে দয়া করে আমার এই ঘোড়াটা সাথে এনে দাও তাহলে আমার খুব উপকার হয়। তো এই কথা বলে এখন দেবী কি করবে, ঠিক আছে চলো, কিছু করার যেহেতু নেই। তখন দেবী চণ্ডী সেই ঘোড়া ধন নিয়ে কালকেতুর পেছন পেছন আসছে। পশ্চাতে চণ্ডিকা যান আগে কালু যায়, ফিরি ফিরি কালকেতু পাছু পানে চায়, মনে মনে কালকেতু করেন যুকুতি, ধন ঘোড়া নিয়া পাছে পালায় পার্বতী। হা 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 হা। আমরা দেখতে পাচ্ছি এই কালকেতু আসলে যে মানে কেমন একজন ব্যক্তি, সে ভয় পাচ্ছে যেহেতু সে আগে আগে আসছে। তো পিছনে পিছনে পার্বতী, দেবী পার্বতী 1 ঘোড়া ধন নিয়ে আসছে। তো কালকেতুর বিশ্বাস হচ্ছে না, সে ভাবছে হয়তোবা পার্বতী এই 1 ঘোড়া ধন নিয়ে পালাবে। তো এই ভেবে সে মাঝে মাঝে এই পিছন ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছি যে পার্বতী মানে দেবী চণ্ডী তার পিছু পিছু আসছেন কিনা। হাসেন জগৎ মাতা বুঝি তার মন, না পালাইব লইয়া তোর বাপ কালী ধন, কালুর করিতে আসি দিলা দর্শন, চিয়ারে খুঁড়িয়া রাখে সপ্ত ঘোড়া ধন। তো কালকেতুর এই মনের কথা বুঝে জগৎ মাতা অর্থাৎ দেবী চণ্ডী হাসছেন। হেসে হেসে কালকেতুকে বলছেন যে আরে আমি তোর ধন নিয়ে পালাবো না রে, তুই যা, নিশ্চিন্তে যা। তো যখন 7 ঘোড়া ধন ঘরে চলে আসলো তখন কালকেতু ঘরের মধ্যে খুঁড়ে সেই ধনগুলো লুকিয়ে রাখলো। সম্বরিয়া সর্বধন রাখিলেন ক্ষুণ্ণে, ব্যয় করিবার তরে কথ রাখে গুণ্যে, চণ্ডিকা বলেন কালু ব্যাধের নন্দন, নগরের মধ্যে দিবে আমার ভবন, পুজিবে মঙ্গলবারে পাতাইবে জাত, গুজরাট নগরের তুমি হবে নাথ, স্থাপিয়া আমার বাড়ি করিও পূজন, নিযুক্ত করিও তাহে উত্তম ব্রাহ্মণ। অর্থাৎ সেই 7 ঘোড়া ধন যখন কালকেতু ঘরের মধ্যে খুঁড়ে রেখে দিল, তো কিছু ধন বের করে রাখলো এই কিছু ব্যয় করার জন্য। তো দেবী চণ্ডী তখন কালকেতুকে বলছে যে ঠিক আছে, ওই নগরের মধ্যে এই তুমি বনটা কাটবে, সেই বন কেটে তুমি গুজরাট নগর স্থাপন করবে। সেই নগরের মধ্যে তুমি একটি মন্দির দিবে, আমার একটি মন্দির দিবে, যে মন্দিরে আমাকে পূজা করার জন্য প্রতি মঙ্গলবারে আমার পূজা করবে এবং সকলেই যেন আমার পূজা করে সেই ব্যবস্থা তুমি করবে। আর হচ্ছে তুমি উত্তম ব্রাহ্মণ নিযুক্ত করবে আমার মন্দিরে যত্ন নেওয়ার জন্য। এত শনি মহাবীর চণ্ডীর ভারতী, কৃতাঞ্জলি হইয়া বলে শুনো গো পার্বতী, অতি নীচ কুলে জন্ম জাতে গো চোয়ার, কেহ না পরশে জল লোকে বলে রার, পুরুধা আমার হবে কেমনে ব্রাহ্মণ, চণ্ডী কহে নিচোত্তম পালে হয় ধন, পবিত্র হইলা পুত্র আমাদর শনে, লইবে তোমার দান উত্তম ব্রাহ্মণে। অর্থাৎ কালকেতু এই দেবীর কথা শুনে হাত জোর করে বলছে যে পার্বতী তুমি শোনো, আমি তো ব্যাধ, আমি নীচ জাতি, আমি অত্যন্ত নিচু একটি জাতি। তো আমাকে সবাই রার বলে ডাকে, আমার জলও কেউ খায় না। তো এই অবস্থায় কেই বা আমার ব্রাহ্মণ হবে, আমি বা কিভাবে কি করব। তখন দেবী চণ্ডী বলছে যে তুমি চিন্তিত হইও না, এই যে আমার দর্শন তুমি পেলা, তুমি পবিত্র হয়ে গেছো বাছা, তোমার কোনো চিন্তার কিছু নেই, তোমার দান উত্তম ব্রাহ্মণে নিবে সেই ব্যবস্থা আমি করব। এ তো বলি বেধে ধন দিয়া মহেশ্বরী, কৈলাসে গেলেন যথা দেব কামরি, অঙ্গরি ভাঙ্গতে হইলা বীরের পয়ান, অম্বিকা মঙ্গল গান শ্রী মুকুন্দ গান। তো এই সব কিছু বলে দেবী চণ্ডী কৈলাসে চলে গেল, দেবের কাছে অর্থাৎ শিবের কাছে চলে গেল। আর এদিকে একটি সেই আংটিটি ভাঙতে কালকেতু অস্থির হয়ে গেল। তো এই হচ্ছে কালকেতুর ধন প্রাপ্তি পর্ব। এরপর আমরা দেখব বণিককে স্বপ্ন প্রদান। অর্থাৎ দেবী চণ্ডী কৈলাসে চলে আসে, তার যে স্থান সেখানে চলে আসে কালকেতুর ওখান থেকে, কালকেতুকে ধন সম্পদ দিয়ে। তো এখানে এসে এগুলো সে কীভাবে কি কিনবে, মানে কালকেতু এত সম্পদ কার কাছে কিভাবে বিক্রি করবে,
তো এটা চিন্তা করে দেবী কি করলেন, একজন বণিককে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? 10 দণ্ডে হেমথালে করিয়া ভোজন, খাটে নিদ্রা যায় বান্যা বিনোদ শয়ন। বণিক শিয়রে মাতা কহেন স্বপন, কালী প্রভাতে আসিবে কালু ব্যাধের নন্দন। সমল্য করিয়া দিহ বদলিয়া ধন, এতেক কহিয়া হইল চণ্ডীর গমন। শয্যা হইতে উঠে বীর প্রত্যুষ বিহান, অঙ্গুরি লইয়া বীর কহিল পয়ান। মহাবীর আইলা যথা বণিকের ঘর, গাইলেন পাঁচালী মুকুন্দ কবিবর। অর্থাৎ একজন বণিককে দেবী স্বপ্ন দেখালেন যে যখন বণিক সুখে নিদ্রা যাচ্ছে, খাটে মানে ঘুমিয়ে আছে, তখন সেই অবস্থায় দেবী সেই বণিকের সিথানে বসে বণিককে বলছে যে কাল সকালে ব্যাধের নন্দন কালকেতু আসবে কিছু ধন নিয়ে, তুমি সেগুলো টাকার বিনিময়ে বদলিয়ে দিবে, অর্থাৎ টাকা দিয়ে কিনে নেবে। এইটুকু বলে দেবী চলে গেল এবং এমন সময় বণিকের ঘুম ভেঙে গেল। তারপর ভোর হলো, ভোর হলে বণিক দেখলো মহাবীর কালকেতু তার ঘরে এসেছে। এই হচ্ছে বণিককে স্বপ্ন প্রদান পর্ব। এরপর আমরা দেখব বণিক সহ কালকেতুর কথোপকথন। বাইন্যা বড় দুঃশীল, নামেতে মুরারি শীল, লেখা জোখা করে টাকা করি, পাইয়া বীরের সারা, প্রবেশে ভিতর বেড়া, মাংসের ধায়রে দের বুড়ি। খুরা খুরা ডাকে কালকেতু, কোথাহে বণিক রাজ, আছোয়ে বিশেষ কাজ, আমি আইলাম তার হেতু। বণিক লুকায়ে ঘরে, আসিয়া বান্নানি তারে, বলে ঘরে নাহি পোদ্দার, প্রভাতে তোমার খুরা গিয়াছে খাতক পাড়া, কালি দিব মাংসের উধার। মানে এখানে কি হয়েছে, এই যে বণিক সে হচ্ছে কৃপণ স্বভাবের, অর্থাৎ কালকেতু তো মাংস বিক্রি করে, তো এই কালকেতুর থেকে মাংস কিনেছে ধারে, সেই টাকা এখনো দেয়নি। এর কারণে সে কালকেতুর কথা শুনেই একদম ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। এই বণিকের নাম হচ্ছে মুরারি শীল। এই মুরারি শীলের চরিত্র কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো এই মুরারি শীল টাকা পয়সা লেখাজোখার কাজ করে। যখন কালকেতু বাড়িতে প্রবেশ করেছে, ডাকছে খুরা খুরা বলে ডাকছে, তখন এই মুরারি শীল কালকেতুর গলার স্বর শুনেই একদম ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং একজনকে বলে দিয়েছে যে তুমি বাইরে গিয়ে বলো যে আমি বাড়ি নেই। তখন তার কথা মতো ভেতর থেকে একজন এসে কালকেতুকে বলছে যে তোমার খুড়া তো বাড়ি নেই, যে সে সকালবেলা সে খাতক পাড়া গিয়েছে, তুমি চিন্তা করো না, কালকের মধ্যে সে মাংসের ধার দিয়ে দেব, তুমি আজকে ঘরে চলে যাও। তখন আবার বলছে, সে বলছে আজি কালকেতু যাহ ঘর, কাষ্ঠ আন্ন এক ভার, একত্র সুদিব ধার, মিঠা কিছু আনিহ বদর। তো বলছে যে তুমি আজকে ঘরে চলে যাও, তুমি এক ভার কাঠ নিয়ে এসো, কাঠ যদি নিয়ে আসো তাহলে তুমি আমার যে টাকাটা পাও সেই টাকা সহ এই কাঠের টাকা আমি দিয়ে দেব, তুমি সেই টাকা দিয়ে হাটে থেকে কিছু মিঠাই কিনে নিয়ে এসো, এরকম আর কি বলছে। তো কালকেতু তখন বলছে, বলে বীর কালকেতু আছিল কার্য হেতু, অঙ্গুরি ভাঙাইয়া লব করি, আমার জোহার খড়ি কালি দিবে বাকি করি, যায় অন্য বণিকের বাড়ি। তো তখন কালকেতু বলছে যে ঠিক আছে, যখন সে বাড়ি নাই, আমার তো অন্য একটি কাজ ছিল, আমি আসলে সে পাওনা টাকার জন্য আসিনি, আমি আমার একটি আংটি ভাঙাবার জন্য এসেছিলাম, যেহেতু সে বাড়ি নাই তাহলে ঠিক আছে আমি অন্য বণিকের বাড়ি যাই, আমি তাহলে তো যখন তুমি বললা যে কালকে ধার দিয়ে দিবে তো দিয়ে দিও, কেমন, আমি কালকে আসবো। তো এই কথা বলে যখন সে বের হচ্ছে তখন আবার কি হলো দেখুন, কালু দণ্ড দুই করহ বিলম্বন, সরস হাসিয়া বাণী, হাসি কয় বন্যানি, দেখি বাপা অঙ্গুরি কেমন। অর্থাৎ একটু আগে সে যখন বলল যে তোমার খুড়া বাড়ি নেই, তখন যখন কালকেতু সেই যে আংটির কথা বলেছে তখন সে বন্যানি মানে ওই খুড়ার মানে খুড়ি আর কি, সেই মুরারি শীলের স্ত্রী আর কি, তখন সে বলছে আচ্ছা আচ্ছা দেখি দেখি, তুমি আগে যেও না, দেখি তোমার আংটিটা কেমন। ধনের পাইয়া আস, আসিতে বীরের পাশ, ধায় বাইন্যা খিড়কির পথে, মনে বড় কুতূহলী, কান্ধেতে তস্কার থলি, সাপরি তরাজু করি হাতে। মানে এই যে ধনের একটি আশা, মানে টাকার একটা গন্ধ পেয়ে তখন কি হচ্ছে, ভেতর থেকে ওই যে মুরারিশীল ঘরের মধ্যে লুকিয়েছিল সে দরজার ফাঁকে চলে এসেছে, এসে দেখছে যে আসলে এই ব্যাপারটা কি হচ্ছে। করে বীর বান্নাকে জোহার, বান্না বলে ভাই পোয়ে, ইবে নাকি দেখি তোয়ে, এ তোর কেমন ব্যবহার। প্রভাতে উঠিয়া বনে, যাই মৃগ অন্বেষণে, হাতে স্বর চারি পর ভ্রমি,
ফুল্লুরা পসরা করে সন্ধ্যাকালে আসে ঘরে, এই হেতু নাহি দেখো তুমি। খুড়া ভাঙাইব একটি অঙ্গুরি, হইয়া মোর অনুকূল করিবে উচিত মূল, তবে সেই বিপদে আমি তরি। বণিকে প্রণাম করি দিল বীর অঙ্গুরি, চোখে বেন্না চড়াইয়া পরাণ, কোচ দিয়া করে মান, 16 রতি 2 ধান, শ্রীকবি কঙ্কনে রস গান। অর্থাৎ তখন ভিতর থেকে আর লোভ সামলাতে না পেরে ভিতর থেকে চলে আসলো বাইন্না, অর্থাৎ মুরারিশীল মানে বণিক। তো এই বণিক মানে মুরারিশীল ভিতর থেকে চলে এসে বলছে, আরে কালকে তো আমি তোমাকে দেখতে পাইনি, বুঝছো, তো তুমি আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ, এই কেমন ব্যবহার হে। তখন কালকে তো বলছে, ঠিক আছে তোমার এগুলো যাই হোক, আমি যে কাজে এসেছি, আমি একটা আংটি নিয়ে এসেছি, তুমি আমাকে এই আংটিটির বিনিময়ে উচিত মূল্য দিবে, কেমন। তো তখন সেই আংটিটি বণিক মাপলো, মেপে দেখলো যে এখানে 16 রতি 2 ধান আছে। তো এটি দেখার পর তখন তো একদম বণিকের মাথা হয়ে গেল যে এত সুন্দর আংটি কালকে তো কোথায় পেল। তখন বণিক একটু চালাকি করছে, যেহেতু বণিক এখানে সে হচ্ছে নেগেটিভ একজন ক্যারেক্টার, তো সে বলছে কালকেতুকে, সোনা রূপা নহে বাপা এ ব্যঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়ে বাপু করেছে উজ্জ্বল। রতিব্রতি হইল বীর 10 গন্ডা ধর, 2 যে ধানের করি 5 গন্ডা ধর। অষ্টপন 5 গন্ডা অঙ্গুরির করি, বাকি আর মাংসের ধারি যে 1.5 বুড়ি। একনে হইল অষ্টপন 2.5 বুড়ি, চালু খুদ কিছু লহ করি। বণিক তো এই আংটিটি দেখে চিনে ফেলেছে যে এটি আসলে অত্যন্ত মূল্যবান একটি আংটি, কিন্তু কালকিতু হলো মূর্খ, কালকিতু তো এত কিছু বোঝে না। তাই সে কালকিতুকে বলছে, আরে তুমি কি বলছো, এটা তো সোনা রূপা নয়, এ হচ্ছে পিতল, ঘষে মেজে তুমি এরকমটা করছো, উজ্জ্বল করেছো, ঠিক আছে। তো এখানে তো 16 রতি হয়েছে, তুমি প্রতি রতি 10 গন্ডা দরে সেটা তুমি বিক্রি করতে পারবে আমার কাছে, আর যে 2 ধান আছে সেই ধানের করি 5 গন্ডা দরে। তো এরকমভাবে যে হিসাবটা হয় সেটা হচ্ছে তুমি আমার কাছে যে টাকা পাও, সাথে আমি তোমাকে কিছু চাল খুদ এবং কিছু পয়সা যদি চাও, কিছু করি যদি চাও, সেটা আমি তোমাকে দিয়ে দেব। তখন বীর বলছে, বীর বলে অঙ্গুরির মূল্য নাহি পায়, যেজন দিয়াছে ইহা তার ঠাই যায়। বান্না বলে দরে নাহি বারে 1 বট, আমার সনে সওদা কইলে না পাবে কপট। ধর্মকিতু ভায়া সনে কইল লেনা দেনা, তাহা হইতে হইলা বাপা বড়ই শিয়ানা। এরকমভাবে যখন কালকিতু বলছে যে হ্যাঁ তুমি তো আমাকে মূল্য দিচ্ছ না, ঠিক আছে, তুমি আমাকে যেহেতু মূল্য দিচ্ছ না, আমি তাহলে এটা যার কাছ থেকে এনেছি তার কাছে আমি চলে যাই। তো এই বলে সে যখন বের হতে যাচ্ছে তখনই সেই খুড়া অর্থাৎ মুরারিশীল কালকিতুর সাথে ঝগড়া বেঁধে দিয়েছে, এরকমভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, যে বলছে যে তুমি আমার কাছ থেকে না পেলে তো আমাকে খারাপ ভেবেছো, তুমি আমাকে চোর ভেবেছো, আমাকে তুমি কপট ভেবেছো, যে তুমি আমি একটা দাম বলে দিলাম, তুমি আমাকে বিশ্বাস না করে অন্য কথা চলে যাচ্ছ, হ্যাঁ তোমার কি মনে হয় আমি ভণ্ড। এরকমভাবে নানাবিধ কথা বলে তার সাথে ঝগড়া করার চেষ্টা করছে। তো এই শুনে কালকিতু আবার বলছে, বীর বলে খুড়া তুমি না করো ঝগড়া, অঙ্গুরি লইয়া আমি যাব অন্য পাড়া। পুনঃ সে 2.5 বুড়ি দর কহে বান্না, চালু খুদ নাহি লয় করিল গণ্যা। তখন কালকিতু আবার বলছে, তুমি কি আমাকে মগা পেয়েছো, তুমি ঝগড়া করছো, আমি গলে যাব, তুমি ঝগড়া করো না, আমি এই আংটিটি নিয়ে অন্য পাড়া যাব। তখন মুরারিশীল দেখছে যে না, সে যদি অন্য পাড়া চলে যায় তাহলে সে এই আংটিটি হারাবে, কিন্তু আংটিটি খুবই মূল্যবান, তাই সে আংটিটি হারাতে দেবে না। এজন্য সে দাম একটু বাড়িয়েছে, সে বলছে ঠিক আছে তুমি 2.5 বুড়ি দামে এটি আমার কাছে বিক্রি করতে পারবে, তো ঠিক আছে তুমি যদি চাল খুদ না নিতে চাও আমি তোমাকে পয়সা করেই দেব, তুমি সেগুলো গুনে গুনে নিও। মনে ভাবে মহাবীর দেখিল স্বপন, অঙ্গুরি সমান মিথ্যা সপ্ত ঘরা ধন। বদল করিতে বণিকের হইল মন, পদ্মা সঙ্গে ভগবতী গগনে হাসন। এমন সময় হইল আকাশ ভারতী, বীরের লইতে ধন না করিহ মতি। 7 কোটি টঙ্কা হয় অঙ্গুরির মূল, চণ্ডিকা দিয়াছে বীরে হইয়া অনুকূল। অকপটে 7 কোটি টঙ্কা দেহ বীরে, বাড়িবে তোমার ধন চণ্ডিকার বরে। তো এরকমভাবে কালকিতু কালকিতু এবং এই বণিকের সাথে যখন এটি নিয়ে দামের বনিবনা হচ্ছিল না, তো তখন বণিক হঠাৎ তার রাতে যে স্বপ্ন দেখেছিল সেটি মনে করলো এবং ঠিক সেই মুহূর্তে
আকাশ মেঘে ছেয়ে গেল এবং আকাশে দেবী পার্বতীর আবির্ভাব হলো। তো দেবী পার্বতী আকাশ থেকে এই বণিককে বলছে, এই যে আংটি, এই আংটিটি আমি তাকে খুশি হয়ে দিয়েছি। এই আংটিটির মূল্য হচ্ছে 7 কোটি টঙ্কা। তো তুমি 7 কোটি টঙ্কা তাড়াতাড়ি কালকেতুকে দিয়ে দাও। যদি তুমি কালকেতুকে 7 কোটি টঙ্কা দাও এই আংটির বিনিময়ে, তাহলে তোমারও ধন সম্পদ বাড়বে, সেটা আমি তোমাকে বাড়িয়ে দেব। বণিক যে সব কথা শুনিলা আকাশে, অন্যজন কেহ নাহি শুনে দৈব বসে। অর্থাৎ এই কথাটি কিন্তু শুধু বণিক নিজেই শুনেছে, আর কেহ শুনে নাই। হৃদয়ে চিন্তিয়া বান্না বলে মহাবীরে, এতক্ষণ পরিহাস করিলাম তোমারে। 7 কোটি টঙ্কা নেহ অঙ্গুরীর ধন, তবে অনুমতি দিলা ব্যাধের নন্দন। ওই বণিক তখন বলল যে, একটু মৃদু হেসে বলল যে, আরে আমি তোমার সাথে তো মজা করছিলাম কালকে, তো আমি আসলে তোমাকে পরখ করে দেখলাম যে না ঠিক আছে, তুমি আসলে একজন খাঁটি, একজন বীর। তো ঠিক আছে, তুমি এই আংটিটা আমাকে দিয়ে যাও। আমি এই আংটিটির যে মূল্য 7 কোটি টঙ্কা, টঙ্কা মানে হচ্ছে টাকা, তো 7 কোটি টাকা আমি তোমাকে দেব, তুমি আংটিটা আমাকে দিয়ে যাও। তো এটা শুনে কালকে তো একটু খুশি হলো। থলি হইতে গুনি দিল 7 কোটি টাকা, অকপটে দিলা টাকা নাহি কইল বাঁকা। সাই করি লয় বীর অঙ্গুরীর ধন, বলদে করিয়া ধন আনিল ভবন। সর্বধন রাখিলেন সম্বরিয়া ক্ষুণ্ণে, ব্যয় করিবারে তার কিছু রাখে গুণ্যে। লইয়া টাকার পাঠ গোলাহাটে যান, অম্বিকা মঙ্গল কবি কঙ্কনে গান। অর্থাৎ সেই 7 কোটি টাকা গুনে গুনে যখন কালকেতু আনলো, তখন দেখলো যে অনেক টাকা, সে একা আনতে পারবে না। তখন একটি বলদের ঘাড়ে উঠিয়ে ধনগুলো, সেই টাকাগুলো বাসায় নিয়ে আসলো। বাসায় আসার পর সেই টাকাগুলো আবার মাটির নিচে খুঁড়ে রেখে দিল এবং অল্প কিছু টাকা নিয়ে সে গোলাহাটে গেল তার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য। এখানে কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে যে এই আংটির মূল্য কত টাকা, তখন কিন্তু এই 7 কোটি টাকা বা 7 কোটি টঙ্কা সেটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে বণিক সহ কালকেতুর কথোপকথন পর্ব। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এর পরের যে পর্ব কালকেতুর দ্রব্যাদি ক্রয়, সেই পর্ব থেকে পড়া শুরু করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।